ইন্দোরের সকাল দেখতে খুব পরিষ্কার মনে হয়। সূর্য ওঠার সাথে সাথেই মনে হয় যেন শহরটি রাতের বোঝা নামিয়ে ফেলেছে এবং নতুন পোশাক পরেছে। বিজয়নগরের চওড়া রাস্তা, রাজওয়াড়ার পুরনো দালানগুলোর থমকে থাকা গর্ব, পলাশিয়ার সিগন্যালে ছুটন্ত মানুষ, সবকিছুই উজ্জ্বল এবং আত্মবিশ্বাসে ভরপুর দেখায়। এখানে প্রতিটি মানুষকে কোনো না কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ইন্দোর রেলওয়ে স্টেশনের বাইরে, যেখানে সারাদিন অটো, বাস এবং গাড়ির শব্দ মিলেমিশে এক অবিরাম কোলাহল তৈরি করে, সেখানেই ডান দিকের একটি পুরনো দেয়ালের পাশে প্রায়ই এক যুবককে বসে থাকতে দেখা যেত। তার পোশাক ছেঁড়া ছিল না, কিন্তু ছিল অনেক পুরনো। জুতো দেখে মনে হতো যেন অন্য কারো ফেলে দেওয়া। চুলগুলো এলোমেলো, মুখটা ক্লান্ত, এবং চোখে যেন অনেক কিছু দেখার অভিজ্ঞতা ছিল। কিন্তু সেই চোখে কারো কাছে কিছু চাওয়ার অভ্যেস ছিল না। সেই যুবকের নাম ছিল নবনীত। মানুষ এই নাম জানত না, কেউ কেউ তাকে ভিখারি বলতো। অথচ সত্যিটা হলো, নবনীত কখনো হাত পেতে ভিক্ষা চায়নি। সে কেবল বসে থাকত, যেন কেউ তার ভেতরের কণ্ঠস্বর কেড়ে নিয়েছে। স্টেশনের বাইরে প্রতিদিন হাজার হাজার মানুষ বেরোত। কেউ কেউ তাকে দেখত এবং মুখ ফিরিয়ে নিত। কেউ কেউ দেখা মাত্রই ধরে নিত যে নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছে বলেই আজ এমন দশা। কেউ কেউ দয়ার নামে একটি মুদ্রা তার দিকে ছুড়ে দিত। নবনীত প্রতিদিন ঠিক একই জায়গায় বসত। এমন কোনো দিন ছিল না যখন সে খুব একটা এদিক সেদিক সরেছে। সে কোনো নির্দিষ্ট জায়গার মানুষ ছিল না, কিন্তু তার জায়গাটা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল, যেন সমাজ তার জন্য একটি কোণ ঠিক করে দিয়েছে। সে কাউকে আটকাতো না, কাউকে ডাকতো না। সে শুধু ভিড়, গাড়ি, ছুটন্ত মানুষ, আর হয়তো নিজের জীবনের সেই অংশটাকে দেখত যা অনেক পেছনে ফেলে এসেছে। মাঝে মাঝে তার চোখ কোনো চেহারার ওপর স্থির হয়ে যেত। সেদিন সকালটাও ঠিক তেমনই ছিল। সেই ভিড়ের মধ্যে একটি কালো গাড়ি এসে ধীরে ধীরে থামল। গাড়িটি সাধারণ ছিল না, এর জৌলুস ছিল আলাদা। এর টায়ারের শব্দ ছিল আলাদা এবং এর থামার ভঙ্গিও ছিল স্বতন্ত্র, যেন রাস্তা নিজেই তাকে জায়গা করে দিচ্ছে। ড্রাইভার নিচে নেমে দরজা খুলল এবং গাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে এলো। সে একা ছিল না, কিন্তু তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকেও তার সামনে ছোট মনে হচ্ছিল। তার হাঁটার ভঙ্গিতে ছিল স্থিরতা, তার সাধারণ পোশাকের ভেতর লুকিয়ে ছিল আভিজাত্য, এবং তার মুখে ছিল সেই শীতল আত্মবিশ্বাস যা সাধারণত অর্থের সাথে আসে। ইন্দোরের মানুষ পয়সা চেনে। তারা তাকে দেখা মাত্রই বুঝে নিল যে এটি কোনো সাধারণ মেয়ে নয়। তার নাম ছিল আনুশকা সিংহানিয়া, মহেন্দ্র সিংহানিয়ার মেয়ে, ইন্দোরের বিখ্যাত শিল্পপতির একমাত্র উত্তরসূরি। শহরের প্রতিটি বড় মঞ্চে তাকে দেখা যেত। সোশ্যাল মিডিয়ায় তার নামের পাশে ইয়াং আইকন লেখা হতো। মানুষ তার পোশাক, তার গাড়ি এবং তার অনুষ্ঠানের কথা বলতো। কিন্তু আজ সে কেন স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল তা কারো মাথায় আসছিল না। আনুশকা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি একদিকে আটকে গেল। সেই পুরনো দেওয়ালের পাশে নবনীত ওখানেই বসেছিল, যেমনটা সে প্রতিদিন বসে। প্রথমে আনুশকা কেবল তার দিকে তাকিয়ে রইল। তারপর এক পা এগিয়ে গেল এবং সরাসরি নবনীতের সামনে এসে দাঁড়াল। নবনীত চোখ তুলল। এই প্রথম কেউ ঘৃণা ছাড়া তার চোখের ভেতর তাকানোর চেষ্টা করল। তার চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল, যেন সে কিছু চিনতে পেরেছে অথবা কিছু ভুলে গেছে। অনুষ্কা খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি এখানে কতদিন ধরে আছো? নবনীত কোনো উত্তর দিল না। তার নীরবতা কোনো জেদ ছিল না, সেটা ছিল ক্লান্তি। সেটা ছিল ভেতরের সেই শুকনো অংশের নীরবতা যেখানে শব্দ জন্মায় না। অনুষ্কা তার ব্যাগটা একটু ঠিক করল। তার আঙুলগুলো সামান্য কেঁপে উঠল। এই কাঁপুনি ভয়ের ছিল না, বরং সেই ব্যথার ছিল যা অনেক বছর ধরে ভেতরে বন্ধ ছিল এবং আজ হঠাৎ শ্বাস নিতে শুরু করেছে। সে আবার বলল, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, আমি খাবার এনে দিই? তার দৃষ্টি ছিল কেবল নবনীতের ওপর, যেন পুরো ভিড়ের মধ্যে সে শুধু তাকেই দেখতে পাচ্ছে এবং তার পেছনে কোনো পুরনো গল্প আছে। নবনীত প্রথমবার ঠোঁট নাড়াল। আমার কিছু চাই না। তার কথাগুলো ভাঙা ছিল, কিন্তু তাতে একটা জিনিস স্পষ্ট ছিল, স্বাভিমান। সেই স্বাভিমান যা চরম দারিদ্র্যেও মরে না। অনুষ্কার চোখে জল চিকচিক করে উঠল। সে গভীর দীর্ঘশ্বাস নিল এবং সেই কথাটি বলল যা সেই সকালে ইন্দোর স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ভিড়কে হঠাৎ স্তব্ধ করে দিল। খাবার দেব, টাকাও দেব, কিন্তু আমার সাথে আমার বাড়িকে চলো। মানুষ যেন একসাথে শ্বাস বন্ধ করে ফেলল। নবনীতের চোখ বড় হয়ে গেল। তার ভেতরে কিছু কেঁপে উঠল।
সে মাথা নিচু করে নিল, যেন সে নিজেরই সত্যিকে ভয় পাচ্ছে। অনুষ্কার কণ্ঠস্বর এবার কেঁপে গেল, কিন্তু সে থামল না। সে নিচু স্বরে বলল, তুমি জানো না আমি কেন বলছি, কিন্তু তুমি যদি না আসো তবে আজ আবার একটা সত্য চাপা পড়ে যাবে। আর সত্য যদি চাপা পড়ে থাকে তবে মানুষ তিলে তিলে মরে। ধীরে ধীরে এখন ভিড়ের সব নজর নবনীতের ওপর। নবনীত ধীরে ধীরে নিজের হাত হাঁটুতে রাখল। আঙুলে ধুলো ছিল, কিন্তু হাত কাঁপছিল। ২৫ বছরের এক যুবক ধীরে ধীরে উঠে দাঁড়াতে লাগল, যেন অনেক বছর পর কেউ তাকে মনে করিয়ে দিল যে সে কেবল একজন ভিখারি নয়। ইন্দোর রেলওয়ে স্টেশনের বাইরে সেই পুরনো দেওয়ালের পাশে কয়েক সেকেন্ড আগেও যে বাতাস স্বাভাবিক মনে হচ্ছিল, তা হঠাৎ ভারী হয়ে গেল। মনে হচ্ছিল যেন শহরের কোলাহলের উপর কেউ এক পাতলা চাদর বিছিয়ে দিয়েছে। মানুষ এখনও কথা বলছিল, কিন্তু তাদের কণ্ঠে ছিল এক অন্যরকম সুর। অনুষ্কা সিংহানিয়ার বাক্যটি এখনও বাতাসে ভাসছিল। খাবার দেব, টাকাও দেব, কিন্তু আমার সাথে আমার বাড়িতে চলো। নবনীত কিছু মুহূর্ত ওখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ এদিক ওদিক ঘুরছিল না। সে ভিড়কে ভয় পাচ্ছিল, কিন্তু তার চেয়ে বেশি ভয় পাচ্ছিল নিজেকে। তার ভেতরে কোনো পুরনো ঘরের শিকল নড়ে উঠেছিল। ভিড়ের মধ্যে নানা রকম আওয়াজ উঠতে লাগল। কেউ হেসে বলল, ভাই কপাল দেখো। কেউ ফিসফিস করে বলল। কেউ অনুষ্কার পোশাক থেকে শুরু করে নবনীতের জুতো পর্যন্ত সবকিছু মেপে নিল এবং তারপর নিজের চোখে সেই পুরনো নোংরামি ভরে নিল, যা সমাজ খুব যত্ন করে লালন করে। সেখানেই এক লোক দাঁতে দাঁত চেপে বলল যে যদি এই কথা তার মেয়ে বলতো তবে সে তাকে বাড়ি থেকে বের করে দিত। কেউ মোবাইল বের করে ভিডিও করতে করতে উচ্চস্বরে বলে উঠল, আজ ইন্দোরে কোটিপতি নিয়ে এক ভিখারিকে বাড়ি নিয়ে যাচ্ছে। অনুষ্কা একবার ভিড়ের দিকে নজর তুলল। তার চোখে সেই ঘাবড়ানো ভাব ছিল না, যা কাউকে হাতে নাতে ধরলে হয়। তার চোখে ছিল সেই দুঃখ, যা কোনো সত্যিকে বছরের পর বছর লুকিয়ে রাখলে জন্ম নেয়। মনে হচ্ছিল যেন সে আজ পালাতে চায়, কিন্তু জানে যে এখন আর পালানো সম্ভব নয়। সে নবনীপকে খুব ধীরে বলল যে সে তাকে জোর করে নিয়ে যাবে না, শুধু একবার যেন তার কথা শোনে। তার কণ্ঠে দয়া ছিল না, ছিল অনুরোধ। এমন একজন মানুষের অনুরোধ যে নিজে ভেতর থেকে ভেঙে চুরমার। নবনীত যেন নিজের ঠোঁট কামড়ে ধরল। তারপর খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, আপনি আমাকে কেন? এই প্রশ্নটি সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে পুরো জীবনটা মিশেছিল। কেন আমাকে? আমার মতো কাউকে কেন? আর এখনই বা কেন? অনুষ্কা এক পলকের জন্য চোখ বন্ধ করল। তারপর অত্যন্ত নিচু স্বরে বলল যে তার মনে হয় সে নবনীতকে চেনে। এটা শোনামাত্রই নবনীতের মেরুদণ্ড দিয়ে যেন এক শীতল স্রোত বয়ে গেল। তার দৃষ্টি অনুষ্কার মুখে স্থির হয়ে গেল, কিন্তু সেই মুখটা তার কাছে কোনো ধনী মেয়ের মনে হল না। সেখানে সে পরিচিত কিছু একটা দেখল, যেন কোনো ছবি, যা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল, হঠাৎ সামনে চলে এসেছে। ঠিক তখনই পেছন থেকে অনুষ্কার ড্রাইভার নিচু স্বরে বলল যে ভিড় বাড়ছে এবং এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। অনুষ্কা মাথা নাড়াল। সে নবনীতের দিকে হাত বাড়াল না, কারণ সে জানত কাউকে তোলার জন্য হাত বাড়ানো সহজ, কিন্তু কাউকে সম্মান দেওয়ার জন্য হাত পেছনে রাখাও প্রয়োজন। সে কেবল এতটুকুই বলল যে যদি সে যেতে চায় তবে গাড়ি দাঁড়িয়ে আছে। ওই কথাগুলোর মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। এই শহর প্রায়ই গরিবকে গরিব করে রাখার জন্যই বেঁচে থাকে, কারণ গরিব যদি ওপরে উঠে যায় তবে ধনীদের অহংকার ছোট হয়ে পড়ে। নবনীতের চোখ নিজের অজান্তেই নিচে নেমে গেল। তার সামনে দুটি পথ ছিল। প্রথমটি হল সেই পুরনো দেয়ালের পাশে ফিরে বসা, ভিড়ে হারিয়ে যাওয়া এবং নিজের ভেতরের সত্যকে কবর দেওয়া। দ্বিতীয় পথটি ছিল নতুন, অনুষ্কার সাথে চলে যাওয়া এবং সেই সত্যের মুখোমুখি হওয়া, যা তাকে বছরের পর বছর ভেতর থেকে তিলে তিলে মেরে ফেলছিল। সে চারদিকে তাকাল। কেউ কেউ তাকে ঘাড় তাড়া করে দেখছিল, কেউ তাকে এমনভাবে দেখছিল যেন সে আর মানুষ নয়, বরং একটা খবর হয়ে গেছে। আর খুব কম কিছু মানুষ এমনও ছিল যাদের চোখে সত্যি উদ্বেগ ছিল, কিন্তু তাদের মুখ ছিল বন্ধ। সেই প্রশ্নটি কোনো ছুরির মতো নবনীতের ভেতরে ঢুকে গেল। কত সহজেই একজন মানুষের গায়ে তকমা লাগিয়ে দেওয়া হয়, যেন তার নাম, তার পরিশ্রম, তার ভাগ্য সবই মূল্যহীন। নবনীত তার দিকে তাকাল। তার মুখে রাগ ছিল না, ছিল কেবল ক্লান্তি এবং সেই বিষাদ যা ২৫ বছর বয়সেই মানুষকে বৃদ্ধ করে দেয়। সে শুধু বলল, না, এবং তার কণ্ঠস্বর সেখানেই ভেঙে গেল। অনুষ্কার মুখের রং বদলে গেল। সে তৎক্ষণাৎ গাড়ির দিকে ইশারা করে বলল, চলো। এইবার এটা আদেশ ছিল না, বরং ডুবন্ত মানুষের আর্তনাদ ছিল। নবনীত এক পা এগিয়ে গেল।
ভিড়ের মধ্যে চাঞ্চল্য শুরু হল। নবনীত এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর চোখ খুলে গাড়ির দিকে এগিয়ে গেল। অনুষ্কা ড্রাইভারকে দরজা খোলার ইশারা করল। নবনীত ভেতরে বসল। তখন সিটের কোমলতা তার কাছে অদ্ভুত লাগল। তার মনে হল যেন এই জায়গাটা তার জন্য তৈরিই হয়নি। সে হাত দিয়ে নিজের পোশাক ঢাকতে লাগল। তার মনে এই ভয় ঢুকে গেল যে পাছে এই পোশাকে গাড়ি নোংরা হয়ে যায়। দারিদ্র্যের সবচেয়ে বড় ক্ষত এটাই, মানুষ নিজেকেই কলঙ্ক মনে করতে শুরু করে। অনুষ্কাও অন্য পাশে বসে পড়ল। দরজা বন্ধ হতেই বাইরের কোলাহল কিছুটা দূরে সরে গেল, কিন্তু ভেতরে আরেক কোলাহল শুরু হল, শ্বাসের, হৃৎস্পন্দনের, ভয়ের। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল। ভিড় পেছনে পড়ে রইল, কিন্তু তাদের চেহারার ঘৃণা নবনীতের ভেতরে লেপ্টে যেতে থাকল। অনুষ্কা জানলার বাইরে তাকাল এবং তার চোখ ভিজে এলো। কিছুক্ষণ পর নবনীত নিচু স্বরে জিজ্ঞেস করল যে সে তার সম্পর্কে কি জানে। অনুষ্কা প্রথমে কোনো উত্তর দিল না। সে নিজের মুঠি শক্ত করল, তারপর খুব নিচু কাঁপানো গলায় বলল যে সে যা জানে তা এই শহর জানে না, এবং হয়তো এখন শহরে জানা উচিত। নবনীতের গলা শুকিয়ে গেল। সে আবার জিজ্ঞেস করল, কেন? অনুষ্কা তার দিকে তাকাল। এখন তার চোখে দয়া ছিল না, ছিল কেবল অপরাধবোধ। সে শুধু এতটুকু বলল যে যেদিন নবনীত ভেঙে পড়েছিল সেদিন সেও ভেঙেছিল, এবং যে তাকে রাস্তায় ফেলে এসেছিল সে তার নিজেরই লোক ছিল। গাড়ি এগিয়ে চলল। ইন্দোরের রাস্তায় আলো ছিল, জৌলুস ছিল, মানুষ ছিল, কিন্তু গাড়ির ভেতরে এক সত্য ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। নবনীত চোখ নামিয়ে নিল। তার ভেতরের মাটি যেন কেঁপে উঠল, কারণ অনুষ্কা যদি সত্যি বলে থাকে তবে সে ভিখারি ছিল না, সে ছিল কারো ভুলের প্রমাণ। আর এখন সেই প্রমাণ ইন্দোরের সবচেয়ে বড় বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ি যখন বিজয়নগরের চওড়া রাস্তায় মোড় নিল, তখন ইন্দোরের জৌলুস আরও গভীর হয়ে উঠল। দুপাশে সাজানো সব অট্টালিকা। নবনীত জানলার বাইরে দেখছিল। তার অনবরত এটাই মনে হচ্ছিল যে সে অন্য কোনো দুনিয়ায় প্রবেশ করেছে, এমন এক দুনিয়ায় যেখানে তার উপস্থিতির কোনো নির্দিষ্ট স্থান নেই। গাড়িটি একটি বিশাল লোহার গেটের সামনে গিয়ে থামল। গেটের উপর নাম জলজল করছিল, সিংহানিয়া নিবাস। ড্রাইভার গেট খোলাল। ভেতরে ঢোকার সাথে সাথেই সবুজের সমারোহ, ফোয়ারার শব্দ এবং একটি লম্বা পথ দেখা গেল, যার শেষে সাদা পাথরের এক রাজকীয় বাড়ি দাঁড়িয়েছিল। নবনীতের ভেতরে কিছু একটা কুঁচকে গেল। তার পোশাক, তার হাঁটা চলা এবং বসার ধরন সবকিছু তার কাছে হঠাৎ বোঝা মনে হতে লাগল। এমন অনুভব হতে লাগল যেন সে এখানে কোনো অতিথি হিসেবে নয়, বরং কোনো ভুলের মতো পৌঁছেছে। অনুষ্কা গাড়ি থেকে নামল। সে এক মুহূর্ত থেমে নবনীতের দিকে তাকাল এবং খুব নিচু স্বরে বলল যে ভয় পাওয়ার দরকার নেই। দুজনে ভেতরে এলো। হলঘরটি এত বড় ছিল যে গলার শব্দ ফিরে আসার আগে যেন ক্লান্ত হয়ে যায়। দেয়ালে দামি সব পেন্টিং লাগানো ছিল, কাঁচের শোকেসে ট্রফি সাজানো ছিল, এবং মাঝখানে ছড়িয়ে থাকা নীরবতা কোনো ভারী বোঝার মতো টিকেছিল। এই নীরবতা সাধারণ ছিল না, এটি ছিল সেই সব বাড়ির নীরবতা যেখানে কথা কম হয় আর চাপা পড়া কথা বেশি থাকে। নবনীত জুতো খোলার চেষ্টা করল, কিন্তু আবার থেমে গেল। অনুষ্কাটা দেখে ফেলল। সে বলল, থাক, খোলার দরকার নেই, এখানকার মেঝের চেয়ে মন বেশি নোংরা। নবনীত চমকে উঠল। এই প্রথম সে কোনো ধনী মানুষকে নিজের বাড়ির সম্পর্কে এত তিক্ত সত্য কথা বলতে শুনল। তখনই সিঁড়ি থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, অনুষ্কার নাম ধরে ডাকতে ডাকতে। এই কণ্ঠস্বরটি ছিল বাড়ির নয়, বরং হুকুমের। মহেন্দ্র সিংহানিয়া নিচে নেমে আসছিলেন। তার বয়স ৫৫-র আশেপাশে, সাদা চুল, মাপা চালচলন এবং চোখে ছিল সেই কঠোরতা যা বছরের পর বছর অন্যদের দাবিয়ে রাখলে তৈরি হয়। তিনি নবনীতের দিকে এক পলক তাকালেন, ঠিক ততটুকুই যতটুকু সময়ের জন্য মানুষ কোনো প্রাণহীন জিনিসের দিকে তাকায়। তিনি জিজ্ঞেস করলেন, এ কে? প্রশ্নটি সরাসরি ছিল এবং তাতে কোনো কৌতূহল ছিল না। অনুষ্কা গভীর শ্বাস নিয়ে বলল, ইনি অতিথি। মহেন্দ্র সিংহানিয়ার মুখে হালকা হাসি ফুটে উঠল, সেই হাসি যা মানুষকে নয় বরং তার ক্ষমতাকে চেনে। তিনি খুব শান্তভাবে জিজ্ঞেস করলেন যে একে কি স্টেশন থেকে তুলে আনা হয়েছে, যেন কোনো হিসেব চাইছেন। নবনীত মাথা নিচু করে নিল। তার ভেতরে সেই পুরনো অভ্যাস জেগে উঠল, নিজেকে ছোট করে ফেলার অভ্যাস। কিন্তু এবার অনুষ্কার কণ্ঠস্বর শক্ত হয়ে গেল। সে পরিষ্কার জানালো যে হ্যাঁ, এবং ওকে বসতে দেওয়া হোক। মহেন্দ্র এক মুহূর্তের জন্য থেমে গেলেন। তিনি অনুষ্কার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন এবং জিজ্ঞেস করলেন যে আজ কি সে অন্য কিছু করছে নাকি কোনো নতুন অভিযান শুরু করেছে। অনুষ্কা কোনো উত্তর দিল না। সে সোফার কাছে গেল এবং নবনীতকে বসার ইশারা করল।
নবনীত বসে পড়ল। সোফাটি নরম ছিল, কিন্তু তার পিঠ ছিল শক্ত, যেন শরীর আরাম চাইছে আর মন ক্ষমা। মহেন্দ্র আবার নবনীতের দিকে তাকালেন। হঠাৎ তার নজর এক পলকের জন্য থমকে গেল। খুব সামান্য এক থমকানি, যা মানুষ সাথে সাথে লুকিয়ে ফেলে। তিনি তার নাম জিজ্ঞেস করলেন। নবনীত খুব নিচু স্বরে নিজের নাম বলল। মহেন্দ্রর হাতের আঙুলগুলো চেয়ারের হাতলের ওপর শক্ত হয়ে বসল, মাত্র এক মুহূর্তের জন্য। তারপর তিনি নিজেকে সামলে নিয়ে পুরো নাম জিজ্ঞেস করলেন। নবনীত মাথা তুলে বলল, নবনীত শর্মা। ঘরের ভেতর কিছু বদলে গেল। বাতাস নয়, বরং সময়। মহেন্দ্রর চোখে প্রথমবার অস্বস্তি ফুটে উঠল। তিনি অনুষ্কার দিকে তাকালেন। অনুষ্কার চোখ ভেজা ছিল, কিন্তু সে স্থির হয়ে দাঁড়িয়েছিল। মহেন্দ্র নিচু স্বরে জিজ্ঞেস করলেন যে সে এটা কিভাবে জানতে পারল। নবনীত বুঝতে পারল না কিসের কথা বলা হচ্ছে। সে মহেন্দ্রর মুখের দিকে তাকাচ্ছিল, এবং হঠাৎ তার কাছে কিছু পরিচিত মনে হতে লাগল। ভুরুর গঠন, চোখের কোণের ঝুলে থাকা এবং সেই নীরবতা। তার ভেতরে কিছু একটা নড়ে উঠল, যেন কোনো ছবি যা বহু বছর আগে ছিঁড়ে ফেলা হয়েছিল তা হঠাৎ জোড়া লাগতে শুরু করেছে। অনুষ্কা কথা বলতে শুরু করল। সে বলল যে মহেন্দ্র নিজেই বলেছিলেন যে কিছু কথা ঘরের চার দেয়ালের মধ্যেই চাপা থাকা উচিত, কিন্তু কিছু কথা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মহেন্দ্রের মুখ শক্ত হয়ে গেল, এবং তিনি উচ্চস্বরে একে বোকামি বলে উড়িয়ে দিতে চাইলেন। অনুষ্কা চোখ বন্ধ করল এবং অত্যন্ত ক্লান্ত কণ্ঠে বলল যে ২৫ বছর আগে, যখন একজন মানুষের কাছ থেকে তার পরিচয়, তার অধিকার এবং তার জীবন কেড়ে নেওয়া হয়েছিল, তখনও ঠিক এটাই বলা হয়েছিল, যে দুনিয়ার জানার দরকার নেই। নবনীতের মাথা ঘুরতে লাগল। তার কানে নানা শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। একজনের আর্তচিৎকার, একজন মহিলার কান্না, এবং একটি শিশুর নীরবতা। মহেন্দ্র চেয়ারটি ধরে ফেললেন এবং বললেন যে এই সব বন্ধ করা হোক, কিন্তু অনুষ্কা সামনে এগিয়ে গেল এবং জিজ্ঞেস করল যে কেন বন্ধ করব? কারণ আজ সেই শিশুটিই আপনার সামনে বসে আছে বলে? নবনীত ঝটকা দিয়ে মাথা তুলল। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। মহেন্দ্র এবার আর দৃষ্টি সরিয়ে নিলেন না। তার চোখে ছিল ভয়। প্রথমবার তিনি বললেন যে নবনীতের ভুল হচ্ছে। নবনীত উঠে দাঁড়াল। তার পা টল ছিল। সে বলল যে তার মার কথা মনে আছে, তার গলার স্বর, তার চোখ, এবং সেই লোকটি যে প্রতিবার বলতো যে সবকিছু ঠিক হয়ে যাবে। মহেন্দ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অনুষ্কা ধীরে ধীরে বলল, সেই লোকটা আপনিই ছিলেন। ঘরের ভেতরে নিস্তব্ধতা ভেঙে গেল। এটি এখন আর শান্তি নয়, বরং ভেঙে পড়া সত্যের হাহাকার। নবনীতের শ্বাস দ্রুত হতে লাগল। সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, এটা কিভাবে হতে পারে? মহেন্দ্রের কণ্ঠস্বর ভেঙে গেল। তিনি বললেন, সত্যি এটাই। তিনি চেয়ারে বসে পড়লেন, যেন বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো বোঝা একসাথে ধসে পড়েছে। তিনি স্বীকার করলেন যে তিনি ভুল করেছিলেন, নিজের ভয়কে ব্যবসায় পরিণত করেছিলেন এবং একটি শিশুকে রাস্তায় ফেলে দিয়েছিলেন। অনুষ্কার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে জিজ্ঞেস করল, তবে আমি কোন অপরাধের সন্তান? নবনীত মাথা নিচু করে নিল। তার ভেতরে কিছু একটা ভাঙছিল, এবং সাথে সাথে কিছু একটা জুড়ছিল। এখন সে জেনে গেছে যে সে কেবল একজন অদেখা যুবক ছিল না, সে ছিল একটি বর্জিত সত্য। আর যে বাড়িতে সে দাঁড়িয়েছিল, সেই বাড়িটিই তার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঘরে এখন আর কোনো শব্দ ছিল না, কেবল দীর্ঘশ্বাসের ভারী শব্দ শোনা যাচ্ছিল। নবনীত দাঁড়িয়েছিল, কিন্তু তার শরীর যেন অন্য কারোর সাহারায় টিকেছিল। সত্য তাকে ফেলে দেয়নি, বরং তাকে ভেতর থেকে খালি করে দিয়েছিল। সে সবকিছু শুনছিল, বুঝছিল, কিন্তু ভেতরে কোথাও মনে হচ্ছিল যেন পায়ের নিচের মাটি সরে গেছে। মহেন্দ্র সিংহানিয়া চেয়ারে বসেছিলেন, সেই মানুষটি যাকে ইন্দোর আজ পর্যন্ত সম্মান এবং সাফল্যের প্রতীক হিসেবে দেখে এসেছে। এই মুহূর্তে তিনি বাবা নন, শিল্পপতি নন। তিনি কেবল এমন একজন মানুষ যিনি নিজের ভয়ের কাছে হেরে গেছেন। অনুষ্কা নিজের চোখের জল মুছে নিল এবং নিজেকে সামলে নিয়ে বলল যে এবার পুরো সত্য বলা হোক, আজ আর অর্ধেক সত্য চলবে না। তার কথায় রাগ ছিল না, কিন্তু ক্লান্তি আর দৃঢ়তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। মহেন্দ্র চোখ বন্ধ করলেন, যেন অতীতের স্তরগুলো এখন একসাথে কড়া নাড়ছে এবং তাদের উপেক্ষা করা আর সম্ভব নয়। তিনি নিচু ও ভারী গলায় বলতে শুরু করলেন, ২৫ বছর আগে তিনি আজ যতটা বড় ততটা ছিলেন না,
কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। ঘরের দেয়ালগুলো যেন পিছু হটতে লাগল এবং সময় বদলে গেল। ২৫ বছর আগের ইন্দোরও শহর ছিল, কিন্তু আজকের মতো এত জৌলুসপূর্ণ ছিল না। মহেন্দ্র সিংহানিয়া তখন এক উদীয়মান ব্যবসায়ী। অর্থের অভাব ছিল, কিন্তু লোভের ছিল না। সেই সময়ই নবনীতের মা শান্তি শর্মা তার কোম্পানিতে অ্যাকাউন্টের কাজ করতেন। তিনি ছিলেন একজন সাধারণ শিক্ষিত এবং বিশ্বাসযোগ্য মহিলা। না ছিল তার কোনো বড় পদ, না ছিল কোনো বড় স্বপ্ন, শুধু একটি নিরাপদ এবং সম্মানজনক জীবন। মহেন্দ্র স্বীকার করলেন যে শান্তি অত্যন্ত সৎ ছিলেন, এতটাই সৎ যে তার চুরিটা ধরে ফেলেছিলেন। একটি ফাইল, একটি স্বাক্ষর এবং একটি জমি কেলেঙ্কারি। শান্তি কেবল প্রশ্ন করেছিলেন, ব্যাস ওইটুকুই। সেদিন মহেন্দ্রর মুখ কঠোর হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন যে তিনি বড় বড় কাজ বোঝেন না। শান্তি শান্ত কিন্তু দৃঢ়স্বরে জবাব দিয়েছিলেন যে ভুল কাজ কখনো বড় হয়ে যায় না। এখান থেকেই ভয়ের জন্ম। মহেন্দ্রর মনে হল এই মহিলা যদি মুখ খোলেন তবে তার সব কিছু শেষ হয়ে যাবে। প্রথমে তিনি শান্তিকে চাকরি থেকে বের করে দিলেন, কিন্তু সে থামেনি। সে অভিযোগ করার কথা বলেছিল, আইনি পথে হাঁটার কথা বলেছিল। ঠিক এই মোড়েই মহেন্দ্র তার জীবনের সবচেয়ে কাপুরুষোচিত সিদ্ধান্তটি নিয়েছিলেন। তিনি তার প্রভাব খাটিয়েছিলেন। পুলিশি নথিপত্র আর মিথ্যা অভিযোগ। শান্তি শর্মাকে কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দেওয়া হলো। তার চাকরি চলে গেল, তার সম্মান চলে গেল, এবং সমাজের দরজাগুলো একে একে বন্ধ হতে শুরু করল। সেদিন শান্তি নিজের ছোট ছেলের হাত ধরে কোম্পানির বাইরে দাঁড়িয়েছিলেন। নবনীতের বয়স তখন মাত্র ৫ বছর। সে অবুঝ মনে জিজ্ঞেস করেছিল যে তারা বাড়ি কবে যাবে। শান্তি হেসেছিলেন, কিন্তু সেই হাসির পেছনে ছিল গভীর ভয়। কয়েক মাস পর শান্তি অসুস্থ হয়ে পড়লেন। ওষুধ অনেক দামি ছিল এবং সাহায্যের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর এক রাতে তিনি চলে গেলেন। নবনীতের গলার স্বর কেঁপে উঠল যখন সে বলল যে তার আজকেও মনে আছে, মা বলেছিলেন যদি তিনি না থাকেন তবে কারো ওপর বিশ্বাস না করতে। অনুষ্কা এটা শুনে চোখ বন্ধ করে ফেলল। তার বুকটা যেন কেউ নিংড়ে দিল। মহেন্দ্র জানালেন যে এরপর তিনি সেই বাচ্চাটিকে স্টেশনের কাছে দেখেছিলেন কিছুদিন ধরে। এটা শুনে নবনীতে ঝটকা দিয়ে মাথা তুলল এবং জিজ্ঞেস করল যে তারা কি জানতেন। মহেন্দ্র মাথা নিচু করে হ্যাঁ বললেন। ওই শব্দটা ছিল ছোট, কিন্তু তাতে একটা পুরো জীবন চাপা পড়েছিল। তিনি বললেন যে তিনি চাইলে কিছু করতে পারতেন, কিন্তু তিনি করেননি। অনুষ্কার কণ্ঠস্বর চিরে গেল। কেন? মহেন্দ্রর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন যে তিনি যদি সাহায্য করতেন তবে সত্যিটা বেঁচে থাকত, আর তিনি সত্যিটাকে ভয় পেতেন। নবনীতের মুঠি শক্ত হয়ে গেল। সে জিজ্ঞেস করল যে তবে কি তিনি তাকে দেখতেন আর চুপ করে থাকতেন। মহেন্দ্র কোনো উত্তর দিলেন না। তার নীরবতাই সব বলে দিচ্ছিল। বর্তমানে ফিরে এসে নবনীতের চোখ থেকে জল পড়ল না। সে অনেক দিন ধরে কাঁদেনি। কিছু মানুষ এত কেঁদে ফেলে যে তাদের জল শুকিয়ে যায়। সে শান্ত গলায় বলল যে সে ভিক্ষা করে না, কারণ তার মা শিখিয়েছিলেন যে ইজ্জত চাইলে পাওয়া যায় না। অনুষ্কা তার সামনে এসে হাত জোর করে দাঁড়াল এবং বলল যে সে ওই অপরাধের মেয়ে এবং তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। নবনীত তাকে দেখল এবং বলল যে সে দোষী নয়, কিন্তু সে চুপ করেও থাকেনি। এটাই হলো পার্থক্য। মহেন্দ্র উঠে দাঁড়ালেন এবং বললেন যে তিনি সংশোধন করতে চান। যা হয়ে গেছে তা বদলানো যাবে না, কিন্তু নবনীতের ভবিষ্যৎ, এইটুকু বলে তিনি থেমে গেলেন। নবনীত হাত তুলে তাকে থামিয়ে দিল। সে পরিষ্কার জানিয়ে দিল যে দান দিয়ে ভবিষ্যৎ তৈরি হয় না। তার কথায় কোনো তিক্ততা ছিল না, ছিল কেবল বাস্তবতা। সে বলল যে যদি সত্যিকে বাইরে আসতে হয় তবে আসুক। তার নিজের কিছু চাই না, ব্যাস এতটুকু যে আর কোনো শিশু যেন রাস্তায় না বাঁচে। অনুষ্কা মাথা নাড়াল। সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে শহরকে পুরো সত্যিটা জানানো হবে। মহেন্দ্র চোখ বন্ধ করলেন। তিনি জানতেন যে এখন তার তৈরি দুনিয়া ভেঙে পড়তে চলেছে। যে সত্যিটা ২৫ বছর ধরে চাপা পড়েছিল তা এখন ২৫ বছরের এক যুবকের কণ্ঠে ইন্দোরের সামনে দাঁড়াতে চলেছে। পরদিন সকালে ইন্দোরের বাতাস বদলে গিয়েছিল। রাস্তা সেই একই ছিল, মোড়গুলোও সেই একই ছিল, এবং দোকানপাটও প্রতিদিনের মতো খুলছিল। কিন্তু মানুষের মুখে ছিল এক অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল যেন শহরটি সারা রাত কিছু শুনেছে এবং এখন ঠিক করছে যে তার বলা উচিত নাকি চুপ থাকাই ভালো। সকালের খবরের কাগজে একটাই খবর ছিল, টিভি চ্যানেলে একটাই বিতর্ক চলছিল, এবং মোবাইল স্ক্রিনে একটাই ভিডিও ঘুরছিল। কোটিপতি শিল্পপতির ওপর গুরুতর অভিযোগ,
বর্জিত শিশু এবং চাপা পড়া সত্ত্ব। মহেন্দ্র সিংহানিয়ার নাম, যা গতকাল পর্যন্ত ইন্দোরের সম্মান আর সাফল্যের সমার্থক ছিল, আজ একটি প্রশ্নে পরিণত হয়েছে। সেই ভিডিওটি অনুষ্কা নিজেই প্রকাশ করেছিল। তাতে কোনো এডিট ছিল না, কোনো সাজানো নাটক ছিল না। ব্যাস, সত্যিটা যেমন ছিল তেমনই ছিল। ভিডিওতে তাকে একা বসে থাকতে দেখা যাচ্ছিল। মুখে কোনো মেকআপ ছিল না, কোনো হাসিও ছিল না। তার কণ্ঠস্বর ছিল স্থির, কিন্তু ভেতরের যন্ত্রণা পরিষ্কার বোঝা যাচ্ছিল। সে বলেছিল যে সে মহেন্দ্র সিংহানিয়ার মেয়ে এবং সেই অপরাধের সাক্ষীও, যা তার বাবা বছরের পর বছর চাপা দিয়ে রেখেছিলেন। সে জানিয়েছিল যে শিশুটিকে ব্যবস্থা এবং ভয়ে রাস্তায় ফেলে দিয়েছিল, সেই আজ একজন মানুষ হয়ে তাদের সামনে দাঁড়িয়ে। তার নাম নবনীত শর্মা, এবং এই গল্পটি দয়ার নয়, বরং জবাবদিহিতার। ভিডিওর শেষে ক্যামেরা নবনীতের দিকে গেল। সে সেই সাধারণ পোশাকই পরেছিল। তার চোখে কোনো রাগ ছিল না, কোনো প্রতিশোধের আগুন ছিল না। সে কেবল এতটুকুই বলেছিল যে সে ভিক্ষা চায় না, সে সত্যিটা চায়, যাতে পরবর্তী শিশুটি তার মতো না হয়। কোনো স্লোগান ছিল না, কোনো আবেদন ছিল না। এতটুকু বলাই শহরকে চুপ করানোর জন্য যথেষ্ট ছিল। সেদিন মহেন্দ্র সিংহানিয়া কোনো প্রেস কনফারেন্স করেননি। তিনি না কোনো উকিলের সাথে কথা বলেছেন, না কোনো চ্যানেলকে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। তিনি নিজের ঘরে একা বসে রইলেন। প্রথমবার দেয়ালে টাঙানো ছবিগুলো তাকে যেন উপহাস করছে বলে মনে হচ্ছিল। ট্রফিগুলো বোঝা হয়ে গিয়েছিল, এবং চারদিকে ছড়িয়ে থাকা নীরবতা কোনো শাস্তির মতো তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। বিকেল গড়াতেই খবর এলো যে মহেন্দ্র সিংহানিয়া কোম্পানির সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। তদন্ত শুরু হয়ে গিয়েছিল। পুরনো নথিপত্র সামনে আসতে শুরু করেছিল, এবং বছরের পর বছর ধরে চাপা থাকা ফাইলগুলো এখন কথা বলতে শুরু করেছিল। ইন্দোর নিজের চোখে দেখে নিল যে পয়সা দিয়ে কেনা নীরবতা সত্যের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। নবনীত সেদিন স্টেশনে যায়নি। সে সিংহানিয়া নিবাসের পাশেই তৈরি একটি ছোট গেস্টরুমেই থাকল। ঘরটি ছোট আর সাধারণ ছিল, কিন্তু পরিপাটি। সে জানলার কাছে বসে বাইরের গাছগুলোর দুলতে থাকা দেখছিল। তার মনে পড়ল যে একসময় সেও এভাবেই গাছের নিচে শুয়ে পড়ত, খোলা আকাশের দিকে তাকিয়ে। অনুষ্কা ধীরে ধীরে ঘরে এলো। তার হাতে ছিল 2 কাপ চা। সে নবনীতকে বলল যে সে তার জন্য কিছুই ঠিক করে দেয়নি, না চাকরি না বাড়ি। সে যা চায় তাই করবে। নবনীত চায়ের কাপ নিল এবং বলল যে এটিই প্রথমবার যখন কেউ তাকে তার ইচ্ছের কথা জিজ্ঞেস করেছে। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। এই নীরবতা ভারী ছিল না, বরং শান্তিতে ভরা ছিল। কিছুক্ষণ পর নবনীত বলল যে সে কিছু সময়ের জন্য শহর ছাড়তে চায়। অনুষ্কা কোনো প্রশ্ন ছাড়াই মাথা নেড়ে সাই দিল এবং বলল সে যেখানে যেতে চায় যেতে পারে। তারপর নবনীতে এও বলল যে তার সাথে যা হয়েছে তা কেবল তার গল্প নয়, এবং সে চায় না এই গল্পটি কেবল তার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। অনুষ্কা বুঝে গেল। কিছুদিন পর ইন্দোর রেলওয়ে স্টেশনের বাইরে সেই পুরনো দেয়ালটি দাঁড়িয়েছিল, এবং সেই জায়গাটিও। নবনীতে শহর থেকে চলে গেল। সে কোথায় গেল তা কাউকে বলেনি। হয়তো পাহাড়ের দিকে বা কোনো ছোট শহরের দিকে। সে ভিড় থেকে দূরে থাকতে চেয়েছিল, কিন্তু সত্যি থেকে নয়। অনুষ্কা তাকে স্টেশনে পৌঁছে দিল। এবার না ছিল কোনো ক্যামেরা, না ছিল কোনো ভিড়। অনুষ্কা জিজ্ঞেস করল যে সে কি ফিরবে। নবনীতে হালকা হেসে বলল যে সে আর গেলই বা কোথায়, এখন কেবল দেখা যেতে শুরু করেছে। ট্রেন চলতে শুরু করল, এবং অনুষ্কা অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। সে বুঝতে পেরেছিল যে কাউকে বাড়ি দেওয়া বড় কথা নয়, বরং কাউকে সত্যিটা জানানোই সবচেয়ে বড় দায়িত্ব। যদি এই গল্পটি আপনার হৃদয়ের কোনো কোণকে স্পর্শ করে থাকে, আপনার চোখকে জলসিক্ত করে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এটি আপনার সব বন্ধু এবং সাথীদের সাথে শেয়ার করবেন, যাতে ভালোবাসা আর মানবতার এই শিখা জ্বলতে থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।